দর্শক, আমন্ত্রণ যমুনা আইডিসকে শুরুতেই জানাবো শিরোনাম। কলকাতায় চিকিৎসক ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ ও প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ সুপ্রিম কোর্টের। ময়না তদন্তে উঠে এলো ভয়াবহ নির্যাতনের প্রমাণ। যুদ্ধবিরতি চুক্তির নথিতে পরিবর্তন করছে ইসরায়েল, যোগ করা হয়েছে শর্ত। অভিযোগ হামাসের, নতুন প্রস্তাবে সম্মত তেল আবিব, দাবি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর। বাঁধভাঙা আবেগে বাইডেনের বিদায়ী সম্মেলনে পরিণত ডেমোক্র্যাট পার্টির কনভেনশনে প্রথম অধিবেশন। ট্রাম্পের প্রচারণা শিবিরের তথ্য হ্যাক ইরানের। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি সাইফুদ্দিন রবিন। কলকাতায় নারী চিকিৎসক ধর্ষণ ও হত্যার ঘটনায় পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসন এবং পুলিশের ভূমিকায় ক্ষোভ জানিয়েছেন সুপ্রিম কোর্ট। মঙ্গলবার এই ইস্যুতে চলা শুনানিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান আদালত। এ সময় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলে বিশেষ বেঞ্চ। পরিবারকে মরদেহ না দেয়া, হত্যাকে আত্মহত্যা বলে চালানো সহ বিভিন্ন ইস্যুতে ক্ষোভ জানান বিচারকরা। আরজি কর থেকে পদত্যাগের পর কেন তিনি আরেকটি প্রতিষ্ঠানে যোগ দিলেন তা নিয়েও ভর্ৎসনা করেন আদালত। এর পাশাপাশি হাসপাতালে হামলা ঠেকাতে ব্যর্থতার ঘটনায় জবাব চাওয়া হয়েছে রাজ্য পুলিশের কাছে। এ সময় চিকিৎসকদের নিরাপত্তায় একটি ন্যাশনাল টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দেন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। এই মামলায় আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে পরবর্তী শুনানি। তার আগে বৃহস্পতিবারের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে CBI-কে। কলকাতায় নারী চিকিৎসককে হত্যায় চরম নৃশংসতার প্রমাণ মিলল ময়না তদন্ত রিপোর্টে। মৃত্যুর আগে যে ভয়াবহ নির্যাতনের শিকার হতে হয়েছে ওই নারীকে, যে কোনো বর্বরতাকে হার মানায় তা। সারা শরীরে পাওয়া গেছে অসংখ্য আঘাতের চিহ্ন আর রক্তপাতের প্রমাণ। ময়না তদন্ত অনুসারে 18 থেকে 20 জন মিলে কয়েক ঘন্টা চালিয়েছে এই বর্বরতা। হিন্দু ধর্মীয় রীতি রাখি বন্ধন উৎসবের দিনে বিক্ষোভকারীদের বিশেষ কর্মসূচি। রাখি নয়, একে অপরের হাতে বেঁধে দিচ্ছেন কালো ফিতা। শুধু পুরুষ নয়, নারীদের হাতেও বেঁধে দেওয়া হচ্ছে প্রতিবাদের চিহ্ন। নারী চিকিৎসক ধর্ষণ ও হত্যাকাণ্ডের 11 দিন পরও এতটুকু দমেনি প্রতিবাদকারীরা। দিন দিনই বাড়ছে আন্দোলনের তীব্রতা। সেই ক্ষোভের আগুনে আরও ঘি ঢালল নিহত চিকিৎসকের ময়না তদন্ত রিপোর্ট। এতদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে নৃশংস নির্যাতনের যে বিবরণ ভেসে বেড়াচ্ছিল, রিপোর্টে মিলেছে সেসবের সত্যতা। শ্বাসরোধেই হত্যা করা হয়েছে ওই চিকিৎসককে। আছে ধর্ষণের আলামতও। 151 গ্রাম গাঢ় সাদা তরল পাওয়া গেছে ওই নারীর যৌনাঙ্গে। বীর্য কিনা তা নিশ্চিত করা না হলেও সেখানে তরলটির উপস্থিতি যে স্বাভাবিক নয় তা উল্লেখ করা হয়েছে রিপোর্টে। তরল ওই পদার্থ আসলে কি তা জানার জন্য নমুনা পাঠানো হয়েছে ফরেনসিক ডিপার্টমেন্টে। এছাড়াও নিহতের সারা শরীরে মিলেছে 2 ইঞ্চি পর্যন্ত প্রায় 16টি ক্ষতের দাগ। রিপোর্টে আরও বলা হয়েছে মৃতের ফুসফুসে জমাট বেঁধেছিল রক্ত। শরীরে আরও অনেক স্থানে মিলেছে রক্ত জমাট বাঁধা দাগ, তবে কোনো হাড় ভাঙার তথ্য মেলেনি ময়নাতদন্তে। গেল শুক্রবার কলকাতার আরজি কর হাসপাতালের সেমিনার রুমে ধর্ষণের পর হত্যা করা হয় ওই নারী চিকিৎসককে। তারপর থেকেই ক্ষোভে ফুঁসছে কলকাতাবাসী, যা ছড়িয়ে পড়েছে অন্যান্য রাজ্যেও। ইফাদার খন্দকার, যমুনা নিউজ। একটু কলকাতায় যেতে চাই, আমাদের সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে যুক্ত হবেন। পরবর্তীতে তার সঙ্গে আমরা আবারও যুক্ত হওয়ার চেষ্টা করব। ইসরায়েলি আগ্রাসনে আরও একটি ভয়ঙ্কর দিন দেখল গাজাবাসী। 24 ঘন্টায় প্রাণ হারিয়েছে 34 ফিলিস্তিনি, গুরুতর আহত শতাধিক। সোমবার গাজা সিটির আরও একটি স্কুলে হামলা চালায় ইসরায়েলি বিমান বাহিনী। মুস্তাফা হাফেজ নামের স্কুলটি ব্যবহৃত হয়ে আসছিল শরণার্থী শিবির হিসেবে। সবশেষ পাওয়া খবর পর্যন্ত প্রাণ গেছে 10 জনের। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা কর্তৃপক্ষের। হামলা হয়েছে দেইর আল বালাহ, রাফাহ সহ অন্যান্য অঞ্চলেও।
বেসামরিকদের লক্ষ্য করেই চালানো হচ্ছে এসব হামলা। 10 মাসের বেশি সময় ধরে চলা এই আগ্রাসনে প্রাণহানি ছাড়িয়েছে 40,000, আহত 93,000 ছুঁই ছুঁই। গাজায় যুদ্ধবিরতি চুক্তির নথিতে পরিবর্তন করেছে ইসরায়েল, এমন অভিযোগ তুলেছে হামাস। দাবি, দোহায় আলোচনার পর চুক্তির যে খসড়া তাদের কাছে পাঠানো হয়েছে তাতে নতুন শর্ত যোগ করেছে তেল আবিব। সংশোধিত নথি প্রকাশও করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন। এর আগে নতুন প্রস্তাবে ইসরায়েল সম্মতি দিয়েছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। হামাসের প্রতিও প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান তাঁর। গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরুর পর দশমবারের মতো মধ্যপ্রাচ্য সফরে অ্যান্টনি ব্লিংকেন। এবারও যুদ্ধবিরতি কার্যকরে নানা ধরনের তোড়জোড় দেখাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। সোমবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে 3 ঘণ্টাব্যাপী বৈঠক হয় তার। এরপরই জানান, যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে তেল আবিব। আগামী সপ্তাহে কায়রোয় পরবর্তী বৈঠকে চুক্তি কার্যকরের বিষয়ে আশাবাদও জানান। হামাসকেও চুক্তি মেনে নেওয়ার আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে খুব গঠনমূলক বৈঠক হয়েছে। তিনি নিশ্চিত করেছেন ইসরায়েল সংযোগকারী প্রস্তাবটি অনুমোদন করেছে। তিনি এটা সমর্থন করেছেন। এবার হামাসের দায়িত্ব একইভাবে মেনে নেওয়া। অবশ্য 1 সপ্তাহের মধ্যেই চুক্তি বাস্তবায়ন ইস্যুতে ব্লিংকেনের মতো ইতিবাচক মনোভাব দেখায়নি ইসরায়েল বা হামাস কেউই। বরং ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনের অভিযোগ, দোহায় আলোচনার পর তৈরি প্রস্তাবে আবারও নতুন শর্ত জুড়েছে তেল আবিব। আমরা আর আলোচনা চাই না, চুক্তি কার্যকর চাই। ব্লিংকেন বলেছেন ইসরায়েল চুক্তিতে রাজি হয়েছে, আর তারপরই ইসরায়েল বলছে নতুন শর্তের কথা। দোহার আলোচনা শেষে আমরা মধ্যস্থতাকারীদের কাছ থেকে যে নথি পেয়েছি সেখানে নতুন নতুন বিষয় যুক্ত করেছে তারা। গত 31 মে জো বাইডেনের দেয়া 3 ধাপের প্রস্তাবের বাস্তবায়ন চায় হামাস, যেখানে ইসরায়েলি সেনা প্রত্যাহার সহ স্থায়ী যুদ্ধবিরতির রোডম্যাপ ছিল। ফিলাডেলফি করিডোর ও রাফা ক্রসিং এর নিয়ন্ত্রণ নিয়ে ইসরায়েলের পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে মধ্যস্থতাকারী মিশরও। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। গাজায় যুদ্ধবিরতিতে মধ্যস্থতার জন্য যোগ্য নয় যুক্তরাষ্ট্র, এমন মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানাআনি। সোমবার এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন তিনি। ইসরায়েলের অপরাধের রাজত্বে পূর্ণ সমর্থন দিয়েছে স্থায়ী মিত্র যুক্তরাষ্ট্র। বারবার ইসরায়েলের নিরাপত্তার উপর জোর দিচ্ছে। যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের চেয়ে যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষেই নিজেদের অবস্থান প্রমাণ করেছেন তারা। যে কোনো মূল্যে হামাস নেতা ইসমাইল হানিয়া হত্যার প্রতিশোধ নেবে ইরান, এমন হুঁশিয়ারি জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ব্রিফিংয়ে এই হুঁশিয়ারি দেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানাআনি। তিনি বলেন, সঠিক সময়ে আসলেই হামলার সমুচিত জবাব দেওয়া হবে তেল আবিবকে। গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে আন্তর্জাতিক পক্ষগুলোর প্রচেষ্টার মধ্যেই এমন মন্তব্য করেন তিনি। বলেন, নিজ ভূখণ্ড আক্রান্ত হলে তার প্রতিশোধ নেওয়ার অধিকার রয়েছে ইরানের। গেল মাসে ইরানে গুপ্ত হত্যার শিকার হন হামাস প্রধান ইসমাইল হানিয়া। তেহরানের দাবি, ইসরায়েল ওই হত্যাকাণ্ড চালিয়েছে, যদিও এই ইস্যুতে এখনও কোনো মন্তব্য করেনি তেল আবিব। ইরানের ভূখণ্ডে ঘটা যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে জাতিসংঘ ও আন্তর্জাতিক অপরাধ আদালতের চুক্তি মোতাবেক শাস্তির ব্যবস্থা নেয়ার অধিকার আছে ইরান সরকারের। ইসরায়েলকেও তার বর্বরতার জন্য যথাসময়ে উপযুক্ত শাস্তি দেয়া হবে। ডেমোক্র্যাট পার্টির জাতীয় সম্মেলনের প্রথম দিন রীতিমতো পরিণত হয়েছিল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিদায়ী অনুষ্ঠানে। স্থানীয় সময়ে সোমবার রাতে শিকাগোর ইউনাইটেড সেন্টারে তার চোখের পানি তৈরি করে আবেগঘন পরিবেশ। দীর্ঘদিনের সহযাত্রী কমলা হ্যারিসকে পূর্ণাঙ্গ সহযোগিতার আশ্বাস দিয়েছেন বাইডেন। এদিকে নির্দিষ্ট সময়ের আগেই হঠাৎ মঞ্চে উঠে ডেমোক্র্যাট সমর্থকদের চমকে দেন হ্যারিস। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে মনোনয়ন গ্রহণ করবেন তিনি। ডেমোক্র্যাট পার্টির জাতীয় সম্মেলনে ভাষণ দিতে মঞ্চে উঠতেই আবেগ বাঁধ ভাঙে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। মেয়ে অ্যাশলি বাইডেনকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন 81 বছর বয়সী প্রেসিডেন্ট। চোখের পানি ধরে রাখতে পারেননি উপস্থিত ডেলিগেট আর সমর্থকরাও। শিকাগোতে চলছে ডেমোক্র্যাট দলের জাতীয় কনভেনশন, যাতে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে কমলা হ্যারিসের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। এরই মধ্যে বয়সের কাছে হার মেনে বাইডেনকে সরে দাঁড়াতে হয়েছে নির্বাচনের দৌড় থেকে। ফলে এই আয়োজন রীতিমতো পরিণত হয় তার বিদায় অনুষ্ঠানে।
আবেগ আপ্লুত বাইডেন জানান, দেশের সেবা করতে পেরে গর্বিত তিনি। কমলা হ্যারিস ও টিম ওয়ালজের নির্বাচনী প্রচারণায় সরব থাকার অঙ্গীকারও করেন বর্তমান প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট হিসেবে দেশের সেবা করতে পারাটা আমার জন্য সম্মানের। আমি আমার কাজের চেয়ে বেশি আমার দেশকে ভালোবাসি। 2020 সালে আমরা গণতন্ত্রকে রক্ষা করেছি, আবারও 2024 সালেও রক্ষা করব। আমি প্রতিজ্ঞা করছি, হ্যারিস ওয়ালজের নির্বাচনী প্রচারণায় সবচেয়ে সেরা স্বেচ্ছাসেবী হব আমি। এদিন অবশ্য চমক দেখিয়েছেন কমলা হ্যারিসও। বৃহস্পতিবার তার মঞ্চে ওঠার কথা থাকলেও প্রথম দিনই মঞ্চে উঠে সমর্থকদের চমকে দিয়েছেন তিনি। ঐতিহাসিক নেতৃত্বের জন্য প্রশংসায় ভাসান জো বাইডেনকে। জো, আপনার ঐতিহাসিক নেতৃত্ব এবং জাতির জন্য সারা জীবন যে কাজ করেছেন তার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার কাছে আমরা আজীবন কৃতজ্ঞ থাকব। দেশের ভবিষ্যৎ নিয়ে নিজেদের দর্শন ভাগাভাগি করতে আজ এখানে দেশের প্রত্যেক জায়গা থেকে মানুষ জড়ো হয়েছে। এই নভেম্বরেও আমরা সবাই একত্রিত হয়ে দেশের প্রতি ভালোবাসা প্রকাশ করব। আগামী বৃহস্পতিবার পর্দা নামবে ডেমোক্র্যাট পার্টির এই জাতীয় সম্মেলনের। সেদিনই আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট প্রার্থীর মনোনয়ন গ্রহণ করবেন কমলা হ্যারিস। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ডেমোক্রেটদেরই সময় এখন। দেশবাসীকে সাথে নিয়ে তার গর্বে সীমাহীন সম্ভাবনার যুক্তরাষ্ট্র। সোমবার দলের জাতীয় কনভেনশনে যোগ দিয়ে কথা বলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন। এ সময় স্মৃতি রোমন্থন করেন 2016 সালে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নিজের মনোনয়ন পাওয়ার কথা। নারীদের উদ্দেশ্যে বলেন, সময়টা এখন তাদেরই। প্রেসিডেন্ট নির্বাচিত হলে নারীর উন্নয়ন ও ক্ষমতায়নে অনেক কাজ করবেন কমলা হ্যারিস, এমনটাও বলেন তিনি। জানেন, আকাশের চেয়েও বড় স্বপ্ন দেখতে আর কোনো বাধা থাকবে না নারীদের। এ সময় হ্যারিসের নাম ও হাসি নিয়ে ট্রাম্পের করা মন্তব্যের নিন্দাও জানান তিনি। 2016 সালে আমাকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছিল, যা ছিল আমার জন্য অত্যন্ত সম্মানের। 66 মিলিয়ন মানুষ আমাকে ভোট দিয়েছিল। তারা চেয়েছিল স্বপ্নের কোনো সীমা থাকবে না। এখন আবার সেই সুযোগ এসেছে। ভবিষ্যৎ নির্ধারণের এখনই সময়। এটা আমাদের সময় আমেরিকা। চলুন একসাথে এগোই সেদিকে। বিক্ষোভে নেমেছে যুক্তরাষ্ট্রের ফিলিস্তিনের স্বাধীনতাকামী মানুষরা। ডেমোক্র্যাট দলীয় ন্যাশনাল কনভেনশন চলাকালীন বিক্ষোভে জড়ো হয় হাজার হাজার মানুষ। রবিবার ফিলিস্তিনে চলমান ইসরায়েলি বর্বরতায় শিকাগোতে বাইডেন প্রশাসনের অবস্থানের বিরুদ্ধে প্রতিবাদে নামেন তারা। এই বিক্ষোভে অংশ নিয়েছিল প্রতিবেশী কয়েকটি রাজ্যের ফিলিস্তিনি ও আরব সম্প্রদায়ের অসংখ্য নাগরিক। অবিলম্বে যুদ্ধবিরতি চুক্তিতে ইসরায়েলকে চাপ প্রয়োগ করার দাবিতে বিক্ষোভে জড়ো হয় তারা। ইসরায়েলকে সামরিক সহায়তা দেওয়া অবিলম্বে বন্ধ না করলে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে ভোট দেবে না বলেও জানিয়েছেন বিক্ষোভকারীরা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা শিবিরের তথ্য হ্যাক করেছে ইরান। সোমবার প্রকাশিত মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর এক যৌথ বিবৃতিতে জানানো হয়েছে এ তথ্য। বলা হয়, প্রাথমিক তদন্তে ইরানের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। গণতান্ত্রিক প্রতিষ্ঠানের প্রতি আস্থা নষ্ট করতে ইরান মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করছে বলে উল্লেখ করা হয় বিবৃতিতে। এর আগে রিপাবলিকান দলের পক্ষ থেকেও দাবি করা হয়, ট্রাম্পের প্রচারাভিযান সংক্রান্ত ওয়েবসাইটে সাইবার হামলা চালিয়েছে ইরান, তবে তা অস্বীকার করে তেহরান। অভিযোগের ভিত্তিতে মার্কিন তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন FBI এবং একাধিক রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা বিষয়টি তদন্তের দায়িত্ব নেয়। ইউক্রেনের সাথে সীমান্তে উত্তেজনার পর থেকেই আলোচনায় বেলারুশের সামরিক সক্ষমতা। ইউরোপের দেশ হলেও দেশটির বেশিরভাগ সমরাস্ত্রই রাশিয়ার কাছ থেকে সংগ্রহ করা। সাঁজোয়া ও গোলন্দাজ বাহিনীর বহুমাত্রিকতার কারণে বেলারুশকে অন্যতম আঞ্চলিক গ্রাউন্ড ফোর্স হিসেবে মনে করা হয়। S-400 ডিফেন্স সিস্টেম দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে করেছে অজেয়। সমর ভাণ্ডারে রয়েছে মিগ ও সুখোই সিরিজের শতাধিক যুদ্ধ বিমান। বেলারুশের সামরিক শক্তির স্তম্ভ হিসেবে বিবেচনা করা হয় এর সমর ভাণ্ডারে থাকা ট্যাঙ্কে। দেশটির সমর ভাণ্ডারে রয়েছে 500টির বেশি মেইন ব্যাটেল ট্যাঙ্ক। ট্যাঙ্ক ছাড়া অন্যান্য আর্মার্ড ভেহিকেল আছে 1,500-এর উপরে। বিভিন্ন পাল্লার কামান রয়েছে 700-র মতো। এছাড়াও 250-র মতো রয়েছে রকেট সিস্টেম। কথায় বেলারুশ ইউরোপের অন্যতম শক্তিশালী গ্রাউন্ড ফোর্স। বেলারুশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তাক লাগানোর মতো। বর্তমান সময়ের অন্যতম সেরা মিসাইল সিস্টেম S-400 আছে বেলারুশের হাতে। রয়েছে S-300 এয়ার ডিফেন্স সিস্টেমও। এগুলো ছাড়াও স্বল্প ও মাঝারি পাল্লার টর, ওসা এবং বাক মিসাইলও রয়েছে দেশটির সমর ভাণ্ডারে। তোশকা এবং ইস্কেন্দার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বেলারুশ সামরিক বাহিনীর অন্যতম শক্তি।
বেলারুশের বিমান বাহিনীর রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস। দেশটির সমর ভাণ্ডারে আছে মিগ ও সুখোই সিরিজের শতাধিক যুদ্ধ বিমান। এর মধ্যে মিগ 29 এবং সুখোই 25কে দেশটির বিমান বাহিনীর গেম চেঞ্জার সমরাস্ত্র হিসেবে মনে করা হয়। রয়েছে মিলিমি অ্যাটাক হেলিকপ্টার গানশিপও। বর্তমানে বেলারুশের সামরিক বাহিনীর সদস্যের সংখ্যা 63,000। মীর মুশফিক হাসান, যমুনা নিউজ। ইতালির সিসিলি উপকূলে বিলাসবহুল প্রমোত্তরী ডুবে নিখোঁজ ব্রিটিশ ধনকুবের মাইক লিঞ্চ ও তার মেয়ে। সোমবার স্থানীয় সময় ভোরে দুর্ঘটনার কবলে পড়ে তাদের জাহাজটি। মোট 22 যাত্রী ও ক্রু নিয়ে ভূমধ্যসাগরে ভাসছিল ব্রিটিশ পতাকাবাহী বায়োসিয়ান। রোববার রাতে হঠাৎ বৈরী আবহাওয়ার কবলে পড়ে 56 মিটার দীর্ঘ জাহাজটি। রাতভর ঝড় বৃষ্টিতে নিয়ন্ত্রণহীনভাবে পানি ঢুকে পড়ায় এক পর্যায়ে ডুবে যায় সেটি। 15 জনকে জীবিত উদ্ধার করেছে ইতালি কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস সদস্যরা। মিলেছে একজনের মরদেহ। লিঞ্চ ও তার মেয়ে সহ নিখোঁজ 6 জন। দুর্ঘটনাস্থলের আধা মাইল এলাকার মধ্যে 50 মিটার গভীরে চলছে উদ্ধার কাজ। জাহাজটিতে যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার নাগরিকও ছিলেন। টেক টাইকুন মাইক লিঞ্চ পরিচিত ব্রিটিশ বিল গেটস হিসেবে। জায়ান্ট সফটওয়্যার প্রতিষ্ঠান অটোনমির প্রতিষ্ঠাতা তিনি। যমুনা ডেস্ক পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।